ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকেও তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছি, সেটা হলো রসায়নের তৃতীয় অধ্যায়। ঠিক আছে, রসায়নের তৃতীয় অধ্যায়টা কি আছে দেখো, পদার্থের গঠন। গত ক্লাসে তোমাদের আমি পদার্থ সম্পর্কে সামান্য ধারণা দিয়েছিলাম যে পদার্থ হলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। ঠিক আছে, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে যে গঠিত, এদেরকে আবার এর উপর ডিপেন্ড করে আবার একে দুই ভাগে ভাগ করা হয়। কি কি বলতো? একটা হলো মৌলিক পদার্থ, একটা হলো যৌগিক পদার্থ। ঠিক আছে, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কি সেটা আমরা একটু এখন জানি। পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করছি, সেটা হলো মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। আচ্ছা, মৌলিক বিষয়টা কি? মৌলিক বিষয়টা সবসময় ইউনিক থাকে। ঠিক আছে, ও কারোর সাথে মিশবে না, ও একার মতো একাই থাকবে। অর্থাৎ আমরা এখন বলতে পারি মৌলিক পদার্থের সংজ্ঞা এরকম যে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ এখানে পাওয়া যাবে না, সেটাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। ওকে, তারপরে দেখো যৌগিক পদার্থটা কি, তাহলে এইটার বিপরীত হবে। অর্থাৎ যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও একাধিক পদার্থ পাওয়া যায়, যে এই সকল পদার্থকে কি বলবো আমরা? যৌগিক পদার্থ বলবো। ঠিক আছে, দেখো এর আবার এই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের একটা ক্ষুদ্রতম অণু থাকে। ঠিক আছে, সেটা একটু বলি। অর্থাৎ ক্ষুদ্রতম একক থাকে, সরি। তো এদেরকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলি বলতো? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা পরমাণু। ঠিক আছে, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলি অণু। ঠিক আছে, এই যে আমাদের এই অধ্যায়ের মেইন যে বিষয়টা, মেইন যে টপিকসটা তোমাদের একটু বলে দিই, সেটা হলো বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল। এই দুইটা থেকেই কোশ্চেন হয়। তো আমাদের এই দুইটা করার আগে, এই দুইটা মডেলে যাওয়ার আগে আমাদের এই যে এইগুলো একটু জানার প্রয়োজন ছিল। এই জন্য আমি তোমাদের শর্টে একটু বলে দিলাম। ঠিক আছে, এখন যেহেতু আমি 2025 এসএসসি ব্যাচকে টার্গেট করে ক্লাসগুলো দিচ্ছি, সো এখন শর্ট শর্ট যেগুলো আসার মতো আসবেই, ওগুলা থেকে আমি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করছি, যাতে তোমরা সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারো। আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে জানলাম। এইবার আমাদের যে মেইন যে বিষয়টা, সেটা হবে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককে কি বলছিলাম আমরা? পরমাণু। ঠিক আছে, অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক যদি পরমাণু হয়, এই পরমাণুটা আবার কি কি নিয়ে গঠিত হয় সেটাও কিন্তু আমাদের লাগবে। দেখো, তাহলে মৌলিক পদার্থ কি এরা একটা স্বাধীনভাবে বসবে। যেমন মনে করো সোডিয়াম। সোডিয়াম কি? সোডিয়াম একটা মৌল, তাই না? এরা কিন্তু একটা স্বাধীনভাবে এদের একটা সত্তা প্রকাশ করে এরা। ঠিক আছে, তো এই সোডিয়ামের কিন্তু আবার কিছু কিছু গুণ থাকে, যেমন এর ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। তাহলে আমরা যে বলছি কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম হলো পরমাণু, তাহলে পরমাণুর আবার বৈশিষ্ট্যতে কি বলতে পারি? যে এদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটাই আছে। ঠিক আছে, তাহলে এ যাবৎকালে মৌল আবিষ্কৃত হয়েছে কয়টি? 118টি। ঠিক আছে, সো এই 118টি মৌলের প্রত্যেকের প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, এই এদেরকেই আমরা পরমাণু বলে থাকি। এখন আমরা যে পরের স্টেপে যেটা করব, সেটা যে বললাম এর আগেই, যে আমাদের এই অধ্যায় থেকে যে মেইন দুটো টপিক, সেটা হলো বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল। এই দুইটা পরমাণু মডেলের মধ্যে আমরা আজকে রাদারফোর্ডের পরমাণু মডেলটা সুন্দর করে এর যে পাঁচটা পয়েন্ট, অর্থাৎ স্বীকার্যের যে পাঁচটা পয়েন্ট আছে সেটা, এবং সীমাবদ্ধতার যে পয়েন্টগুলো আছে, এগুলো সুন্দর করে তোমাদের বুঝাই দেবো। শোনো, যে কোনো বিষয়ে, হ্যাঁ, তুমি মুখস্থ করবা, দেখবা ওই জিনিসটা বেশি দিন মনে রাখতে পারবে না, কিন্তু যখন তুমি বুঝবা ওই জিনিসটার ভিতরে কি আছে, ওটা যদি তুমি সুন্দরভাবে নিতে পারো, তাহলে দেখো ওটা তোমার দীর্ঘ টাইম মনে থাকবে। ঠিক আছে, তো আমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেলের যে স্বীকার্য এবং সীমাবদ্ধতাগুলো আছে, এগুলো সুন্দরভাবে তোমাদের আমি এখন বুঝাই দেবো। দেখবা তোমাদের এটা আর ভুল ভুল হবে না। ঠিক আছে, তার আগে যেগুলো বললাম, ওই যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু কি কি দিয়ে গঠিত, মোল কোনটা, যৌগ কোনটা, এইগুলো তো একটু আলোচনা করলাম এইটার স্বার্থে আর কি, এটা বোঝানোর স্বার্থে। ঠিক আছে, আশা করি তোমরা ওইগুলো বুঝতে পারছো। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা তোমাদের সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝাই দেবো ইনশাল্লাহ। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলকে উনি একটা সৌরজগতের সাথে তুলনা করছে। সৌরজগতের সাথে কেন তুলনা করছে? যেমন আমরা জানি যে সূর্য, পৃথিবীর প্রাণকেন্দ্র হলো সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে তার চারিপাশে গ্রহ এবং নক্ষত্রগুলো চারিপাশে প্রদক্ষিণ করছে। ঠিক আছে, ঠিক উনিও বলছে যে পরমাণুর একটা কেন্দ্র থাকে। তাহলে এইটা যদি আমরা একটা পরমাণুর কেন্দ্র ধরি, এর চারপাশে মনে করো ইলেকট্রন গুলো এইভাবে ঘুরবে। ঠিক আছে, এই যে পরমাণুর কেন্দ্রটাকে, এটাকে এই পরমাণুর কেন্দ্রে এটাকে বলছে নিউক্লিয়াস। কি বলছে? নিউক্লিয়াস। ঠিক আছে, এবার ওর নিউক্লিয়াসে, এই নিউক্লিয়াসে বলছে যে এই নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন। নিউট্রন, প্রোটন, এবং এই যে এই চারপাশে যে যে ইলেকট্রন এটা প্রদক্ষিণ করছে, সেটা হলো ইলেকট্রন।
তাহলে দেখো পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে আবার এই দুইটা, অর্থাৎ নিউট্রন এবং প্রোটন। এই নিউট্রন এবং প্রোটন সংখ্যাকে আবার ভর সংখ্যা বলে থাকি আমরা, ঠিক আছে। এবং এই চারদিকে যেটা থাকে সেটাকে বলা হয় ইলেকট্রন। মনে রাখবা যে ইলেকট্রনের চার্জ হয় ঋণাত্মক এবং প্রোটনের চার্জ হয় ধনাত্মক, ঠিক আছে। তো এইটা হলো প্রথম স্টেপ ছিল এই রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার আমরা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা কি বলছে সেটা একটু দেখি। এটা বলছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস কি অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গায় ফাঁকা। আমি তোমার আগেই বলছি, এর আগে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ওটাকে একটু দেখে যে পদার্থের গঠনে বলছিলাম যে পদার্থ অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র সমন্বয়ে গঠিত। এর মৌলিক পদার্থ কি কি বলছে যে সকল পদার্থ ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থের উপর নির্ভর করে না, ভাঙলে পারে, ঠিক আছে, ওইটাই পাওয়া যায়। সো তাহলে যেমন বলছিলাম যে সোডিয়ামের কথা বলছিলাম, এই সোডিয়াম এটা খুবই ক্ষুদ্র, ঠিক আছে। এর যে এই যে নিউক্লিয়াস, এটাকে যদি এটাকে কেন্দ্র দিলে এটা নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এখান থেকে এটার যে দূরত্বটা, এখানে প্রদক্ষিণ তো একটা ইলেকট্রন তো এখানে প্রদক্ষিণ করছে না? যদি করে থাকে তাহলে এই যে কেন্দ্রের যে নিউক্লিয়াস, এখানে কি ছিল, প্রথম পয়েন্টে কি ছিল যে এখানে নিউট্রন আর প্রোটন ছিল। এই যে এইটা বাদে বাদ বাকি যে জায়গাটা আছে এটা ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে, অর্থাৎ অত্যন্ত ফাঁকাভাবে অবস্থান করে। এটা হলো পয়েন্ট বি, ঠিক আছে। এবার পয়েন্ট সিটা কি বলছে, তারপরে পয়েন্ট নাম্বার সি। দেখো প্রথমে যে বলা হলো যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ বা নক্ষত্র সমূহ এটা ঘুরতে থাকে। তেমনই ভাবে এই সৌরজগৎকে তুলনা করা হয়েছিল না এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে। ওই রাদারফোর্ডের পরমাণু মডেলে কেউ ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, মাঝে থাকে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এর গতিপথ মনে করো এইদিকে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকে, ঠিক আছে। এভাবে ঘুরছে তারপরে বলছে যে কোন পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, অর্থাৎ এইখানে এই যে কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে থাকে প্রোটন, কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে। যেহেতু প্রোটনের কথা বলছি আমি প্রোটনই বলি। তাহলে যে কয়টি প্রোটন থাকে ঠিক সমপরিমাণ এখানে ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তাহলে যদি এখানে দেখো প্রোটন আর ইলেকট্রনের পরিমাণ যদি সমান হয়, তাহলে এই সামগ্রিকভাবে এই এটাকে কি বলা যায়, এই পরমাণুটাকে কি বলা যায়, এটা চার্জ শূন্য বলা যায় না? অবশ্যই বলা যায়। কারণ দেখো এই প্রোটনের চার্জ কি, মাইনাস, ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ হলো প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এই দুটা কাটাকাটি হয়ে যায়। আমি যদি মনে করো এখানে 2 আছে, হ্যাঁ -2 আছে, এখানে +2 আছে, এটাকে যদি প্লাস মাইনাস করি, দেখো প্লাস মাইনাসে একই জিনিস কেটে এখানে শূন্য হয়ে যায়। এই জন্য বলা হয় যে 3 নম্বর পয়েন্টে বলছে যে এখানে যে চার্জটা থাকে এইখানে প্রোটনের সামগ্রিক যে চার্জটা থাকে এটা চার্জ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ হয়ে থাকে, ঠিক আছে। এবার ডি নাম্বার অর্থাৎ 4 নম্বর পয়েন্ট। আচ্ছা এবার 4 নম্বর পয়েন্ট অর্থাৎ ডি তে কি বলছে দেখো, বলছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। দেখো তোমাদের আগেই বলছি যে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুইটা পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে। একটা জিনিস দেখবা, হ্যাঁ কিছু এটা সিরিয়াসলি নিও না, এটা কাইন্ডের জোকস, ঠিক আছে। দেখো আমরা যখন অনেকেই রিলেশন করার ক্ষেত্রে দেখ ছেলে ছেলে কখনো রিলেশন হয় না, বা মেয়ে মেয়ে কখনো রিলেশন হয় না। এই মেয়েদেরকে যদি ইলেকট্রন ধরি এবং ছেলেদেরকে যদি প্রোটন ধরি, দেখো এই ইলেকট্রন এবং প্রোটন সবসময় কি করে, আকর্ষণ করে। এই 4 নাম্বার পয়েন্টটাও এটাই বলছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী। কেন্দ্রমুখী কেন আছে? মনে করো একটা মেয়ে ঢাকায় আছে, ঠিক আছে। ওই মেয়েটার ঢাকাকে যদি আমরা কেন্দ্র ধরি, ঠিক আছে, ওই মেয়ে যদি ফোন দিয়ে বলে যে অমুক দিন দেখা করতে বা অমুক দিন দেখা করতে, ওই ছেলেটা কিন্তু যাইতে বাধ্য। তাহলে দেখো ওই কেন্দ্রের দিকে কিন্তু আকর্ষণ হচ্ছে না? ঠিক এমনই ভাবে এটাই এখানেও বলা হয়েছে যে এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এভাবেই কিন্তু এই যাওয়া আসার কারণেই কিন্তু এই মিলামেশা বা দেখা সাক্ষাতের কারণেই কিন্তু এই রিলেশনটা টিকে থাকে। এইটা উদাহরণটা হয়ে গেল কাইন্ড অফ জোকস, ঠিক আছে। এটা সিরিয়াসলি নিও না, এটা জাস্ট উদাহরণ। সো আশা করছি এই যে 4টা পয়েন্ট বুঝাইলাম সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। তো এটাই হলো রাদারফোর্ড মডেলের স্বীকার্য। এরপরে আর যেগুলো আছে আমি সীমাবদ্ধতাটাও একটু দেখো। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে এটা আলোচনা করব। দেখো প্রত্যেকটা জিনিসেরই এটা একটু দেখো, দিক
বিপরীত দিক, দিক বিপরীত দিক, এই দুটা কিন্তু থাকে। তোমার নিউটনের তৃতীয় সূত্রে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? অর্থাৎ ভালো দিক থাকলে এর খারাপ দিক থাকবেই। সো তারই আলোকে দেখো রাদারফোর্ড হলো আমাদের সুন্দরভাবে প্রথমত একটা ধারণা দিছিল যে ইলেকট্রনটা কোথায় অবস্থান করবে, কিভাবে অবস্থান করবে, এভাবে বলেছিল। কিন্তু এর যে কিছু এই ভালো করতে যায় কিছু তো সীমাবদ্ধতা থাকবেই, ঠিক আছে? সেই সীমাবদ্ধতাগুলো কি কি, অর্থাৎ কি কি ভুল করছিল সেটা এখন তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে আমি বোঝানোর চেষ্টা করব। দেখো প্রথম পয়েন্টে বলছে যে এই মডেলে ইলেকট্রন কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। হ্যাঁ, এটাই। দেখো আমি যদি এখানে, এটা কেন্দ্র, কেন্দ্র আর চারপাশে কি, এগুলো কি, এখানে ইলেকট্রন ঘুরছে, এখানে ইলেকট্রনগুলো এভাবে আবর্তন করছে। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব কত হবে, বা এখান থেকে এটার দূরত্ব কত হবে, এই যে দূরত্ব, এই কেন্দ্র থেকে এই ইলেকট্রনগুলোর যে এক্সাক্ট যে দূরত্বটা কত হবে, এইটা নির্ণয়ের কোনো সূত্র বা ব্যাখ্যা সে দিতে পারেনি। এটাই হলো আমাদের প্রথম প্রথম সীমাবদ্ধতা, ঠিক আছে? এবার দ্বিতীয়টা কি বলছে দেখো, সীমাবদ্ধতা বলছে সেটা হলো সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিক কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রনের নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। দেখো ফার্স্ট অফ অল ও কিসের সাথে তুলনা করেছিল, ওর মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছিল। কিন্তু আমরা তো জানি সূর্য এবং পৃথিবী এর মধ্যে কিন্তু কোনো আধান বা চার্জ নেই, ঠিক আছে? কিন্তু ওর হিসেব, ও যেটা এই যে এইভাবে যে কক্ষপথ বানাইছিল, এইখানে ধনাত্মক চার্জ এবং এইখানে ঋণাত্মক চার্জ, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ কিন্তু আছে, একে অপরকে আকর্ষণ করছে। কিন্তু সৌরজগতের সাথে যদি তুলনা করে থাকে তাহলে সৌরজগতের তো এরকম কোনো এক্স্যাক্টলি কোনো চার্জ নাই, আছে নাই, কিন্তু কিন্তু ও এটা বলছিল, এটা একটা ওর ভুল কনসেপ্ট ছিল, ঠিক আছে? এবার দেখো তারপরে কি বলছে, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে, মানে একের অধিক কোন কোন মৌলের, দেখো সব মৌলেরই তো যে 2-3টা করে থাকবে এরকম না। আমরা 118টা মৌল জানি, মোট কয়টা, 118টা। সো একের অধিক মৌল থাকতেই পারে। তো একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এ মডেল দিতে পারেনি। অর্থাৎ ওই যে সৌরজগৎকে, যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ এগুলো ঘুরছে, ঠিক আছে? কিন্তু যদি এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি একাধিক মোড় ঘুরতে যায়, এটা কি পারবে? কোনোভাবে সম্ভব না। কারণ দেখো আমি যদি এখানে যদি সোডিয়াম বা মনে করো হিলিয়ামের কথা চিন্তা করলাম, হিলিয়াম, এখানে হিলিয়ামের কেন্দ্রে যে কেন্দ্রে নিউট্রন এবং প্রোটন থাকবে এবং এর চারপাশে কি থাকবে, ইলেকট্রন থাকবে। এইবার যখন এইটার মধ্যে যদি আমি মনে করো লিথিয়াম ঢুকাই দিতে যাই, এটা কিন্তু সম্ভব না, কোনোভাবে সম্ভব না। কারণ এই যে একক সত্তা হিসাবে এক একটা মৌলের জন্য এক একটা কক্ষপথ থাকে। সো একটার মধ্যে তো আর একটা কোনোভাবে সম্ভব না। তাহলে এটাও কিন্তু একটা সীমাবদ্ধতা, ঠিক আছে? এইবার দেখো 4 নাম্বার বলছিল, এই ম্যাক্সওয়েল নামে একজন বিজ্ঞানী আছে, ম্যাক্সওয়েল বলছিল যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময়, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরবে, ঠিক আছে, তখন ক্রমাগত শক্তি হারাতে থাকবে। এক্স্যাক্টলি সেটাই, যে আমি সারা জীবন মনে করো এইভাবে তো ঘুরতে পারবো না, পারবো পারবো না, কারণ ঘুরতে 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 এর শক্তি কিন্তু ক্রমাগত হারাতে থাকবে, ঠিক আছে? ফলে ইলেকট্রন ঘূর্ণন পথেও ছোট হতে থাকবে এবং একসময় সেটা নিউক্লিয়াসে পতিত হবে। অর্থাৎ দেখো আমি বলছি যে এইটার আধান হলো ঋণাত্মক আর এটার আধান হলো ধনাত্মক, এর ও চাইবে যে সবসময় আমি কেন্দ্রের দিকে চলে যাই, কারণ ধনাত্মক এবং ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে। এইবার এইভাবে ঘুরতে 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 একটা সময় এই ইলেকট্রনটা এই কেন্দ্রের ভিতর চলে আসবে, তখন এর তো কোনো অস্তিত্বই থাকলো না। এটাই এই জায়গায় এই ক্ষেত্রেও ওই রাদারফোর্ড এটা ভুল করছিল, ঠিক আছে? সো এই যে এই সামান্য এই ভুলগুলা করছিল, তবে এটার ক্রেডিট দিতে হয়, রাদারফোর্ডকে ক্রেডিট দিতে হয়, কারণ রাদারফোর্ডের আগে কিন্তু এরকম কোনো সুস্পষ্ট কোনো ধারণাই ছিল না যে এই মোল বা পরমাণু কোথায় কিভাবে থাকে, এর কোনো ধারণাই ছিল না। সো দুই একটা ভুল করতেই পারে, এটা কোনো বিষয় না। তো আমি সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে তোমাদের এই রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমি বোরের যে পরমাণু মডেলটা আছে ওইটাও এরকম বিশ্লেষণ করে করে তোমাদের বুঝাই দেবো। এক্সামের সময় যদি কোশ্চেন হয় এই অধ্যায় থেকে, তাহলে এই রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের এই স্বীকার্য এবং সীমাবদ্ধতার যে বৈশিষ্ট্যগুলো আছে এরই
ওই ব্যাখ্যাটাকে এইগুলো দেওয়া থাকে। আমি এই যে রাদারফোর্ডের যে প্রশ্নটা আসার মতো যেগুলো ছিল এটা আমি বলে দিলাম। এবার নেক্সট দিন যে বোর পরমাণু মডেল থেকে যে কোশ্চেনটা হয় সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই ইজি মেথড ক্লাসরুমের সাথেই থাকবা। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।